আসসালামু আলাইকুম। বেসিক ট্রান্সলেশনের আজকে পঞ্চম পর্ব। আমরা অলরেডি 4টি ক্লাস শেষ করেছি এবং খুব বেসিক যে জিনিসগুলো আমাদের খুবই জানা প্রয়োজন একটা ট্রান্সলেশন সলভ করতে, সেগুলো আমরা অলরেডি সলভ করেছি। গত পর্বে আমরা প্র্যাকটিস করেছি, আজকের পর্বেও আমরা নতুন কোনো রুলস শিখব না, আগের পর্বগুলোই আমরা প্র্যাকটিস করব যাতে আপনারা একটু অভ্যস্ত হতে পারেন এবং ট্রান্সলেশনটা যেন আস্তে আস্তে সহজ হয় সে বিষয়টা নিয়েই আমি মূলত কাজ করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও 2টা বাক্য নিব এবং কিভাবে ট্রান্সলেশন করে। অলরেডি আমরা 3-4টা ক্লাসে একই জিনিস বারবার বলেছি যে ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেটা তো জানবেন, পাশাপাশি আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কারণ ট্রান্সলেশন করতে গিয়ে বিভিন্ন সিচুয়েশন ফেস করতে হয়, যে সিচুয়েশনগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। সবসময় যে একটা রুলস ফলো করেই ট্রান্সলেশন হবে তেমনটা না। আপনি যদি রেগুলারলি ট্রান্সলেশন সলভ করতে পারেন তাহলে দেখা যায় একই ট্রান্সলেশন একটা বাক্যকে বিভিন্নভাবে আপনি সাজাতে পারবেন, অর্থাৎ আপনাকে অভ্যস্ত হতে হবে। আমি অলরেডি 3টা মেথড দেখাইছি। একটা হচ্ছে আপনাদের যে সামনে একটা সবাই যেটা প্রচলিত মেথড রয়েছে, এটা যারা একদম ট্রান্সলেশনে কম পারেন, বিগিনার টাইপের, তাদের জন্য এটা কাজে লাগে। আর বাকি যে 2টা মেথড রয়েছে, পিছন থেকে বেশিরভাগ ট্রান্সলেশন হয়। সবচাইতে ভালো মেথডটা হচ্ছে 2 সেকশন থিওরি, মানে আপনাকে বাক্যের ইসেনশিয়াল পার্ট এবং নন ইসেনশিয়াল পার্টটাকে বিভক্ত করা যখন আপনি শিখে যাবেন, তখন ট্রান্সলেশন আপনি নিজের মন মতো করে করতে পারবেন। এখন দেখেন, এই রুলস অনুযায়ী যখন আপনি ট্রান্সলেশন করেন, সাজাতে আপনার যখন কষ্ট হবে তখন খুব ভালোভাবে সাজাই দিবে। আর পিছন থেকেও আপনি ট্রান্সলেশন করতে পারেন, কিন্তু যখন আপনি নন ইসেনশিয়াল পার্টগুলো বিভক্ত করতে পারবেন এবং চিনতে পারবেন, তখন কিন্তু ট্রান্সলেশনটা আপনি ইচ্ছা মতো করতে পারেন। কারণ আমরা দেখি অনেক বড় বড় বাক্যগুলো কিন্তু একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে তৈরি হয় না। এখানে নন ইসেনশিয়াল পার্ট অনেকগুলো যুক্ত হয়ে একটা বড় বাক্য যুক্ত হয়। তার মানে আমি আপনাদেরকে বারবার এমফাসাইজ করছি যে নন ইসেনশিয়াল পার্টগুলো কিভাবে চিনবেন, এবং নন ইসেনশিয়াল পার্টগুলো চিনতে পারলেই আপনার ট্রান্সলেশনটা সহজ হবে। তো আজকের বেসিক কথাবার্তা হচ্ছে এগুলোই, আগের ক্লাসগুলোর উপর বেস করেই আমরা ট্রান্সলেশন করব। এখানে একটা বাক্য দেখি যে 2024 সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফায় পতন লক্ষ্য করেছেন। তাহলে এখন দেখেন, প্রথমে আমি একটা শিখাইছি যে টাইম ফ্রেজ, অ্যাডভার্ব অফ টাইম, টাইম ফ্রেজ, এগুলো যখন পাবেন বাক্যের প্রথমে অথবা শেষে আনতে পারবেন। এটা যখন আপনি চিনে ফেলতে পারবেন, আপনি দেখবেন বেশিরভাগ বাক্যে টাইম রিলেটেড কিছু না কিছু থাকে অথবা প্লেস রিলেটেড কিছু না কিছু থাকে। তো এই ধরনের যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন আপনি নিজের মন মতো করে আপনি সেটাকে নিয়ে আসতে পারবেন। দেখেন, এটা একটা এক্সট্রা পার্ট, অর্থাৎ এই বাক্যের ইসেনশিয়াল পার্টটা কি, ইসেনশিয়াল পার্টটা কি সেটা আপনাকে বুঝতে হবে। যে অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি কি করেছেন, মুনাফায় পতন লক্ষ্য করেছেন। মানে মুনাফাইটা বাদ দিলেও আমরা দেখতে পারি অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি পতন লক্ষ্য করেছেন। এটা হচ্ছে মূল, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট রয়েছে। বাকি যে অংশটুকু রয়েছে সেগুলো হচ্ছে এক্সট্রা পার্ট। তার মানে এই যে বাকি যে অংশ, মুনাফায়, তুলনায়, সময় একই, এই যে বাকি অংশ যেগুলো সবগুলোই কিন্তু এক্সট্রা পার্ট। কিভাবে বুঝবেন? আপনি ওইগুলোকে বাদ দিয়ে দেন, একটা বাক্য ফুলফিল হবে কি না সেটা দেখেন। বাদ দিলে অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি পতন লক্ষ্য করেছেন, একটা সুন্দর বাক্য গঠন করা যাচ্ছে। কিন্তু এগুলো বাদ দিলে কিন্তু আপনি দেখেন যে 2024 সালের অক্টোবর-ডিসেম্বর সময় আপনি যদি সাবজেক্টকে বাদ দিয়ে দেন যে আগের বছরের একই সময়ের তুলনায় পতন লক্ষ্য করেছেন, তার মানে এক কথায় ইসেনশিয়াল পার্ট এবং নন ইসেনশিয়াল পার্টটা চিনতে পারলে কাজ হয়ে যায়। তারপরে আপনার পার্ট বাই পার্ট টাইম ফ্রেজ শিখাইছিলাম, ইনফিনিটিভ শিখাইছিলাম। তো আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে 2024 সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে এইটা হচ্ছে একটা টাইম ফ্রেজ, এটা হচ্ছে একটা টাইম ফ্রেজ। কারণ সময় রিলেটেড থাকলেই হবে। একটা যদি সময় থাকে, গতকাল, সোমবার, বুধবার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর একগুচ্ছ যখন ওয়ার্ড থাকে সেটা হয় টাইম ফ্রেজ হতে পারে, এটা হবে কি টাইম ফ্রেজ।
তাহলে টাইম ফ্রেজ কি একাধিক একগুচ্ছ ওয়ার্ড রয়েছে, একগুচ্ছ ওয়ার্ড থাকলে সেটা আমরা পিছন থেকে ট্রান্সলেশন করব, গত পর্বেও বলেছি। তাহলে সময় এর অর্থ হচ্ছে সময়ের মধ্যে এ প্রত্যয় যদি থাকে, এ বা তে যদি প্রত্যয় থাকে আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি ইন অথবা অ্যাট। তাহলে সময়ের মধ্যে যেহেতু ইউজ করছে আমরা ইন ইউজ করতে পারি, আর কোনো একটা সময় চলাকালীন ডিউরিংও ইউজ করা যায়। সো এখানে আমরা ইনটাই ব্যবহার করব। তাহলে আমরা ইন অক্টোবর ডিসেম্বর 2024, এখানে আর অফ টপ লাগার দরকার নাই, যেহেতু আমি এখানে একটা প্রিপোজিশন ইউজ করে ফেলেছি। আমি যদি এখানে কমা না দেই তাহলে আমার এখানে ডিরেক্ট দিলেই হলো। তাহলে ইন অক্টোবর ডিসেম্বর 2024, সালের আর দেওয়ার দরকার নেই। ইন অক্টোবর ডিসেম্বর 2024 এটা হচ্ছে টাইম ফ্রেজ, এটা আপনি প্রথমেও নিয়ে আসতে পারবেন, লাস্টেও নিয়ে আসতে পারবেন। তো একটাতে অভ্যস্ত হন আপাতত, পরে যখন ইচ্ছা মতো করতে পারবেন। তাহলে ইন অক্টোবর ডিসেম্বর 2024 এটা হচ্ছে বাক্যের একটা এক্সট্রা পার্ট। এটাকে যখন আমি প্রথমেই রেখে দেই তাহলে সুবিধা হয় কি, বাক্যগুলো কমে যায়, অর্থাৎ ওয়ার্ডগুলো কমে যায়। এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার বাকি অংশটুকু থাকে। এবার আমার কাজ হচ্ছে কি, আমি এক্সট্রা পার্ট খুঁজে পেয়েছি, অর্থাৎ বাক্যে কখনো যদি টাইম ফ্রেজ পান তাহলে সেটা বাক্যের শুরুতেই নিয়ে চলে আসাই ভালো। শেষেও নিয়ে আসা যায়, শুরুতেও নিয়ে আপনারা কি করবেন, শুরুতে নিয়ে আসবেন প্রথমত, আর পরে যখন অভ্যস্ত হবেন শেষে নিয়ে আসবেন। ইন অক্টোবর ডিসেম্বর 2024। এবার আমরা প্রথম কাজ কি, ভার্বটা খোঁজা। ভার্বটা কি খোঁজা, তার মানে লক্ষ্য করেছেন, এটা হচ্ছে ভার্ব, লক্ষ্য করেছেন ভার্ব। এখন ভার্ব খুঁজে পেলে আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বাংলা বাক্য হোক আর ইংরেজি বাক্য হোক, সাবজেক্ট প্রথমে বসে। তাহলে সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, অর্থাৎ কাজটা কে করেছে সেটা যে হবে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে কে করেছেন, কে লক্ষ্য করেছেন, অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি। তার মানে এই অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এই বাক্যের কি সাবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বলতে পারি, অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি। তাহলে অবশ্যই আমাকে সাবজেক্টটা বসাতে হবে। তাহলে অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি, এই সাবজেক্টটাও কিন্তু এখানে একটা ফ্রেজ হিসাবে কাজ করছে। তাহলে অধিকাংশ, মোস্ট তালিকাভুক্ত, তালিকা যদি বলতো লিস্ট, আর ভুক্ত বললে লিস্টেড, পার্টিসিপল টাইপের হবে। তাহলে মোস্ট লিস্টেড কোম্পানি। তাহলে মোস্টের পরে আমরা এই যে ডিটারমিনারের ব্যবহারগুলো আপনাকে চিনতে হবে। মোস্ট কখনোই সিঙ্গুলারের সাথে বসে না, মোস্টের পরে কি বসবে, অবশ্যই প্লুরাল বসে, কারণ একটা না। তাহলে মোস্ট লিস্টেড কোম্পানিজ, তাহলে আমরা সাবজেক্টটা বসাই দিলাম। তাহলে প্রথমে টাইম ফ্রেজকে আমরা আলাদা করলাম, তারপরে হচ্ছে সাবজেক্টটা বসালাম, তারপরে কি বসাই, ভার্ব বসাই, সাবজেক্টের পরে ভার্ব বসাই। লক্ষ্য করেছেন, এখন করেছেন, ইয়াছিন, ইয়াছো, ইয়াসেন যদি কেউ আবার খেয়াল করে তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে, কারণ এখানে 2024 সালের অক্টোবর ডিসেম্বর একটা পাস্ট নির্দেশক টাইম রয়েছে। এই গ্রামাটিক্যালগুলো আপনাদেরকে বুঝতে হবে যে সব সময় লক্ষ্য করেছেন, এখানে মাঝে সাঝে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে ঝামেলা লেগে যায়, কিন্তু সহজেই বোঝা যায় যে এখানে পাস্ট নির্দেশক কোনো সময় থাকে। তাহলে যেহেতু 24 সালের ঘটনা বলা হয়েছে তাহলে অবশ্যই এটা তো আর বর্তমানে ফলাফল ভোগ করছে না, এই জন্য আপনি কি করেছেন, লক্ষ্য করেছেন, বলতে পারেন অথবা এক্সপেরিয়েন্সড বলতে পারেন, অভিজ্ঞতা লাভ করেছে, যেটা এখানে আপনি এগুলো আসলে ভোকাবুলারিগুলো আপনাদের নিজের মতো করে বসাবেন। এখানে ভোকাবুলারি যার রিচ যেমন তারা সেরকম স্ট্যান্ডার্ডের ওয়ার্ড ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে মেথডগুলো শেখাতে যাচ্ছি যে কিভাবে ট্রান্সলেশনগুলো ধরতে পারবেন। তাহলে মোস্ট লিস্টেড কোম্পানিজ লক্ষ্য করেছেন, তার মানে আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম। এখন অবজেক্ট, কাকে লক্ষ্য করেছেন এখানে আছে, নেই। এবার অবজেক্ট টু, কি লক্ষ্য করেছেন, পতন লক্ষ্য করেছেন, অবজেক্ট টু পেয়ে গেলাম। তাহলে কি লক্ষ্য করেছেন, পতন লক্ষ্য করেছেন। তাহলে মোস্ট ইন অক্টোবর ডিসেম্বর 2024 মোস্ট লিস্টেড কোম্পানিজ যেহেতু পাস্ট ফর্ম, কি লক্ষ্য করেছেন, পতন লক্ষ্য করেছেন। তার মানে এখানে ডিক্লাইন অথবা ড্রপ ইউজ করতে পারি, তার আগে আমার একটা আর্টিকেল ইউজ করতে হবে, যেহেতু একটা নাউন ফর্ম, পতন, এ ডিক্লাইন। তাহলে এ ডিক্লাইন। এবার ডিরেকশন অন, ডিরেকশন টু খুঁজবো। ডিরেকশন ওয়ান, ডিরেকশন কোথায় হতে কোন দিকে, এরকম কোনো বাক্য এখানে নেই। তারপরে ম্যানার অন, কিভাবে লক্ষ্য করেছেন, কার সাথে লক্ষ্য করেছেন, এটাও নেই। আপনারা প্রশ্ন করবেন, এটা প্রথম ক্লাসে আমি এটার কিভাবে বের করা হয় সুন্দর করে বোঝানো
হয়েছে। এবার এখানে দেখেন আরেকটা প্লেস, কোথায় লক্ষ্য করেছেন? মুনাফায় লক্ষ্য করেছেন। কোথায় লক্ষ্য করেছেন? প্লেস। এখানে এটা আমরা পেয়ে গেলাম, প্লেস পেয়েছি। মুনাফায় লক্ষ্য করেছেন। মুনাফায়, মুনাফার মধ্যে, মুনাফায় বলতে মুনাফার মধ্যে এ অন্তস্থ তে থাকলে ইন অ্যাট প্রিপজিশন বসে, তাহলে ইন প্রফিটস, ইন প্রফিটস, তাহলে মুনাফায় লক্ষ্য করেছেন। এটাও কিন্তু একটা আগের বছরের একই সময়ের তুলনায় একটা কম্পেয়ার করে বলেছে, এখানেও একটা টাইমের মতোই বুঝাইছে, যেহেতু আগের বছরের একই সময়ের তুলনায় এটাও একটা ফ্রেজ হিসাবে কাজ করছে, তাহলে আমরা পিছন থেকে ট্রান্সলেশন করব। যখন কোনো কিছু তুলনায় বলবে, এরকম টাইপের অনেক ওয়ার্ড পাবেন যে কম্পেয়ার করে, তার মানে আগের বছরের তুলনায়, তার মানে এখানে তুলনা, তুলনার ইংরেজি কি? আমরা পিছন থেকে, তুলনায়, কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড, তাহলে তুলনায়, একই সময়ের তুলনায়, তাহলে একই, কম্পেয়ার্ড টু দা, একই মানে সেম পিরিয়ড, কম্পেয়ার টু দা সেম পিরিয়ড। এবার বছরের, এর হলে কি হবে? অফ, এর হলে অফ হয়, বছরের, আগের বছরের, অফ দি, যেহেতু ফিক্সড করে বলেছে এজন্য দি বসাইলাম, দা বসাইলাম, প্রিভিয়াস ইয়ার। তাহলে দেখেন আমরা এভাবে ট্রান্সলেশন করে ফেলতে পাচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি একটা টাইম ফ্রেজ পেলাম, সেই টাইম ফ্রেজটাকে আমি প্রথমে দিয়ে দিলাম ইন অক্টোবর ডিসেম্বর 2024। এবার আমার সাবজেক্ট ভার্ব খুঁজতে হবে, সাবজেক্ট খুঁজে পাওয়ার আগে ভার্ব খুঁজতে হবে। লক্ষ্য করেছেন, এটা হচ্ছে ভার্ব। কি করেছেন? লক্ষ্য করেছেন, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা। কারা লক্ষ্য করেছেন? অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি, অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি, তাহলে এটা হচ্ছে সাবজেক্টে, মোস্ট লিস্টেড কোম্পানিজ। লক্ষ্য করেছেন, লক্ষ্য করেছেন, স মানে দেখেছেন বা লক্ষ্য করেছেন বা এক্সপেরিয়েন্ট হয়েছেন, তাহলে স অথবা আমরা এক্সপেরিয়েন্স বলতে পারি। পতন লক্ষ্য করেছেন, এ ডিক্লাইন মানে একটা পতন লক্ষ্য করেছেন, ডিক্লাইন হতে পারে, ড্রপ হতে পারে, যে কোনো ইউজ করতে পারেন। কোথায় লক্ষ্য করেছেন? ইন প্রফিটস, বাকিগুলো আমরা পাইনি, আমরা প্লেস পেয়েছি। কোথায় লক্ষ্য করেছেন? ইন, মধ্যে, ইন প্রফিটস, মুনাফায়, মুনাফায় লক্ষ্য করেছেন। কম্পেয়ার্ড, একই বছর, কম্পেয়ার্ড টু দ্য সেম পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে এভাবে আপনারা যখন ট্রান্সলেশন করবেন তখন দেখে ইজিলি ট্রান্সলেশনগুলো হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এইভাবে আপনি যে কোনো তিনটা মেথডের যেটা আপনার অ্যাপ্লাই হয়, যেটা সহজ হয়, যেভাবে বুঝতে সহজ হয় সেভাবে আপনি বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তে প্র্যাকটিস করুন। আপনি দেখবেন আপনাদের সেন্স যেটা ডেভেলপ করে ফেলবে, কিভাবে ট্রান্সলেশন, আপনি কোন বাক্যটা কোথায় নিয়ে গেলে ভালো হয়, কোন জায়গায় নিয়ে আসলে ভালো হয়। অ্যান্ড এই ফ্রেজটাকে আমরা পরেও নিয়ে যেতে পারি। মোস্ট লিস্টেড কোম্পানিজ, আমি লিখছি না, মোস্ট লিস্টেড কোম্পানিজ শ এ ডিক্লাইন ইন প্রফিটস কম্পেয়ার টু দ্য সেম পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন অক্টোবর ডিসেম্বর 2024। এটা আমরা লাস্টেও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে করতে পারেন সেভাবেই করবেন। আরেকটা বাক্য দেখেন, এটা কমন বাক্য, আমি আগের দিনও এরকম সিমিলার টাইপের বাক্য আমরা সলভ করিয়েছিলাম। দেখেন আবারও এ ধরনের বাক্য সলভ করলে হবে কি আপনাদের বোঝার সুবিধা হবে, যখন একই বাক্য বারবার পাবেন তখন প্র্যাকটিস করতে সুবিধা হবে। এখানে দেখেন, দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি স্থিতিশীল করতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমার বেশ কয়েকটা বাক্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েই হচ্ছে, কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারই যেহেতু রয়েছে, পেপারে সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারগুলোই বেশিরভাগ তাদের কাজকর্ম নিয়েই কথা বলা হচ্ছে। সো এখানে দেখেন, আচ্ছা আপনি প্রথম কাজ মনে মনে ভাবেন তো এখানে মূল বাক্যকে আর এক্সট্রা পার্টকে, এটুকু আপনি খুঁজে বের করার চেষ্টা করেন। এই নিয়মটা আমি বাদ দিলাম, আগে মূল বাক্য কি আর এক্সট্রা পার্ট কি সেটা খুঁজে বের করেন। একটু ডিফারেন্ট ওয়েতে আমি ট্রান্সলেশনটা একটু করাই, যেহেতু এর আগে এই বাক্যটা করেছি। এখন দেখেন যে আপনি আগে মূল বাক্য দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন, বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি বাকিগুলো বাদ দিয়ে দেই, বাক্য কি পূর্ণ হবে না? পূর্ণ হবে। তার মানে দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনীতি স্থিতিশীল করতে, এগুলো হচ্ছে নন এসেনশিয়াল পার্ট বা এক্সট্রা পার্ট। এখন এই এক্সট্রা পার্টগুলো কি সেটা তো আপনাকে চিনতে হবে। এক্সট্রা পার্ট এখানে দায়িত্ব গ্রহণের পর থেকে, তার মানে এটা একটা সময় রিলেটেড কথা বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে টাইম ফ্রেজ অথবা অ্যাডভার্ব অফ টাইম।
যেটাকে যেহেতু একগুচ্ছ ওয়ার্ড আছে সেহেতু এটা টাইম ফ্রেজ। আবার এই অর্থনীতি স্থিতিশীল করতে তে প্রত্যয় রয়েছে, গতদিন আমি ইনফিনিটিভের ব্যবহার দেখাইছি, তার মানে উদ্দেশ্য একটা বুঝাইছে, তার মানে এটা একটা হচ্ছে ইনফিনিটিভ। যখনই আপনি এইভাবে চিনতে পারবেন যে কোনটা এক্সট্রা পার্টগুলো কি কি, সেগুলো আপনার খুব কাজে লাগে যাবে। তাহলে আমি এক্সট্রা পার্টগুলোকে বাদ দিয়ে আমরা আগে সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করি। যে প্রথমে ভার্ব দেখব, যে গ্রহণ করেছেন, গ্রহণ করেছেন এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে কে গ্রহণ করেছেন? অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছেন। তাহলে আমি ইন্টারিম গভর্নমেন্ট, দি ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে গ্রহণ করা পদক্ষেপের কথা যখনই বলা হয়, গতকালকে টেকের জায়গায় আন্ডারটেক ইউজ করা, যেহেতু গ্রহণ করেছেন তার মানে অবশ্যই এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাজ আন্ডারটেকেন, হ্যাজ আন্ডারটেকেন। কাকে গ্রহণ করেছেন নাই, কি গ্রহণ করেছেন, মানে এটা অবজেক্ট টু পেলাম। তাহলে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন, সেভারেল ইনিশিয়েটিভস। তাহলে এটা হচ্ছে মূল বাক্য। তাহলে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারেল ইনিশিয়েটিভস, তাহলে এটা হচ্ছে মূল বাক্য। এখন এক্সট্রা পার্টগুলোর মধ্যে আমরা দেখি, এক্সট্রা পার্টের মধ্যে আমরা এখানে দেখলাম দায়িত্ব গ্রহণের পর থেকে, এটাও টাইম ফ্রেজ। আপনারা এটা হচ্ছে টাইম ফ্রেজ। একটা টাইম থাকলে তো অ্যাডভার্ব অফ টাইম হয়, আর একাধিক যেহেতু আছে তাহলে পর থেকে, এখানে আফটার হতে পারে বা সিন্স হতে পারে। সিন্সটা সবচাইতে সময়বাচকের ক্ষেত্রে খুব ভালো হয়। সিন্স মানে আবার যদিও হয় কারণও বোঝায়, সিন্সের একাধিক মানে আছে, তবে এখানে সময় যখন উল্লেখ করে যে একটা নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, মানে বর্তমান থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব গ্রহণ, একটা সিন্স কখন হয়, যে বর্তমানেও যে কন্টিনিউ চলে, তখন সিন্সটা ইউজ করি। যে দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো কিন্তু দায়িত্ব গ্রহণে আছে, এই জন্য সিন্স ব্যবহার করাটাও আফটার ইউজ করলেও সমস্যা নেই। তাহলে সিন্স থেকে হলে আমরা ইউজ করব সিন্স, গতকালকে দেখেছি। সিন্স পর থেকে মানে কি, সিন্স গ্রহণ, তাহলে সিন্সের পরে অবশ্যই টেকিং ইউজ করব, টেকিং বা অ্যাজিউমিং আপনার যেটা, তারপর টেকিং, সিন্স টেকিং গ্রহণের কি দায়িত্ব, পাওয়ার অথবা অফিস টেকে আমরা ইউজ করি, দেখবেন বেশিরভাগ পত্রিকায় অফিস ইউজ করায়। তাহলে সিন্স অ্যাজিউমিং পাওয়ার, সিন্স টেকিং পাওয়ার, এটা হচ্ছে টাইম ফ্রেজ, এটা হচ্ছে কি টাইম ফ্রেজ, এটা হচ্ছে টাইম ফ্রেজ। তাহলে এটা আমি একটু আলাদা আলাদা করে করার চেষ্টা করছি। আর বাকিটা দেখেন, এই অর্থনীতিকে স্থিতিশীল করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এখানেও একগুচ্ছ ওয়ার্ড রয়েছে। তাহলে অর্থনীতি স্থিতিশীল করতে, এটা একটা এক্সট্রা পার্ট পেলাম। করতে, স্থিতিশীল করতে মানে টু স্ট্যাবিলাইজ, স্থিতিশীল করতে, স্ট্যাবিলাইজ, টু স্ট্যাবিলাইজ দি ইকোনমি, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে যখনই আপনি এইভাবে বাক্যকে আলাদা করতে পারবেন, দুটো আমরা এক্সট্রা পার্ট পেলাম, তাহলে এখন আপনি যে কোনো জায়গায় বাক্যটা বসাতে পারেন, আপনি যদি এটাকে প্রথমে নিয়ে আসতে চান তাহলে এটা পরে রাখেন, আবার এটাকে প্রথমে নিয়ে আসতে চান এটাকে পরে রাখেন, এরকম। যখন আবার দুটাই যদি প্রথমে রাখতে চান তাও হবে। এখন ডিসিশন আপনার, যে আপনি কিভাবে করবেন। যখন আপনি এইভাবে আলাদা আলাদা সেপারেট করতে পারবেন, আপনি বাক্যটাকে বিভিন্ন স্টাইলে করতে পারবেন। এটাই হচ্ছে ট্রান্সলেশনের মজা, যে আমি এক ওয়েতেই যে ট্রান্সলেশন করা শিখবো সেটা কিন্তু না, আপনাকে বিভিন্ন সিচুয়েশন ফেস হবে। এবার যেভাবে আপনি এক্সট্রা পার্টগুলো বের করতে পারবেন, এক্সট্রা পার্ট বের করে আপনি বিভিন্নভাবে করতে পারবেন। তাহলে দেখেন আমি কয়েকটা ভাবে করাই বাক্যটাকে, যেভাবে করতে পারবেন সেভাবেই। দেখেন আমি প্রথমেই এই টাইম ফ্রেজকে আগে রাখলাম। তাহলে সিন্স টেকিং পাওয়ার, যখন টাইম ফ্রেজকে প্রথমে রাখবো, যেহেতু এটা এক্সট্রা পার্ট, নন ইসেনশিয়াল পার্ট, অবশ্যই কমা দিয়ে রাখতে হবে। তার মানে নন ইসেনশিয়াল পার্টগুলোকে আলাদা করে রাখতে হবে। এখানে বাক্যের সাবজেক্ট ভার্বকে তারা কিন্তু ইফেক্ট ফেলবে না, এই জন্য আমরা এগুলা কমা দিয়ে রাখি। অন্তর্বর্তীকালীন সরকার, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম
গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন বেশ কয়েকটি সেভারেল ইনিশিয়েটিভস কি করতে? টু স্ট্যাবিলাইজ the economy, the economy, কারণ দা এবং দি এর ব্যবহারেও কিন্তু এখানে পার্থক্য রয়েছে। আমরা যখন প্রোনাউন্সিয়েশন করব, যখন যখন ভাওয়েল ফর্ম পাবো তখন দি ইউজ করতে হবে, যখন কনসোনেন্ট ফর্ম পাবো তখন কিন্তু দা ইউজ করতে হয়। সেটা ফ্যাক্ট হয় না, আমাদের কাজ হচ্ছে ট্রান্সলেশন করা। তাহলে এখানে দেখেন প্রথমে আমরা লিখলাম সিন্স টেকিং পাওয়ার দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারাল ইনিশিয়েটিভস টু স্ট্যাবিলাইজ দ্য ইকোনমি। এখন আমি যদি বলি যে প্রথমে আমরা ওটাকে নিয়ে আসি, এটাকে আমরা পরে দিব, ওটাকে আমরা পরে নিয়ে আসবো। তাহলে প্রথমে টু স্ট্যাবিলাইজ দি ইকোনমি, স্ট্যাবিলাইজ দ্য ইকোনমি। এবার এটাকে কমা দিব, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন several initiatives তারপরে আমরা লিখব since taking power। দেখেন এটা আপনারা করতে পারেন। আবার যদি মনে করেন টু স্ট্যাবিলাইজ দ্য ইকোনমি কমা দিয়ে সিন্স টেকিং পাওয়ার আবার কমা দিয়ে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারেল ইনিশিয়েটিভস, তাও হবে। তার মানে আপনি যেভাবে করতে পারেন, তবে সবচাইতে উপযুক্ত হচ্ছে যে একটাকে প্রথমে রাখেন, একটাকে শেষ রাখেন, তাহলে বাক্যটা আর একটু বেশি সুন্দর হবে, কিন্তু ভুল হবে না। যে কোনোটাই আপনি রাখতে পারেন, মানে একটা ট্রান্সলেশনকে আপনি তিনভাবে করতে পারছেন। প্রথমে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারেল ইনিশিয়েটিভ সিন্স টেকিং পাওয়ার টু স্ট্যাবিলাইজ দ্য ইকোনমি। তার মানে আমি এটুকু বোঝাতে চেয়েছি যে যখন মূল বাক্য পেয়ে যাবেন এবং এক্সট্রা পার্টগুলো আপনি চিনতে পারবেন, তখন এক্সট্রা পার্টগুলোকে আপনি বিভিন্ন পজিশনে আপনি বসাতে পারবেন। এইটুকুই আমি গত পর্ব থেকেই 2 দিন আমরা সাধারণত প্র্যাকটিস করেছি। আগের যে পর্বগুলো আমরা অ্যাডভার্ব অফ টাইম, তারপর হচ্ছে অ্যাপোজিশন, তারপর হচ্ছে টাইম ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অথবা ইনফিনিটিভ, এই 4টা বিষয় নিয়ে খুব বেশি কাজ করেছি। এগুলো এক্সট্রা পার্ট, কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, তারপরে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, টাইম ফ্রেজ, অ্যাপোজিশন, এগুলো এক্সট্রা পার্ট। এই এক্সট্রা পার্টগুলো যখন চিনতে পারবেন তখন বাক্যের যে কোনো জায়গায় বসাতে পারবেন। আমরা এই 2 দিন আমরা প্রথম 3টা ক্লাসের যে রুলসগুলো দেখাইছিলাম সেগুলোর প্র্যাকটিস করলাম। আমরা পরবর্তী দিন থেকে পরবর্তী যে ক্লাসগুলো নিব, পরবর্তী যে ক্লাসটা নতুন কোনো রুলস অর্থাৎ এক্সট্রা পার্ট কিন্তু আমাদের শেষ হয়নি, এক্সট্রা পার্ট কিন্তু আরও রয়েছে, জেরান্ড রয়েছে, পার্টিসিপল রয়েছে, তারপরে পাংচুয়েশনও যে এক্সট্রা পার্ট হয় সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে এক্সট্রা পার্টগুলো ধরে মানে এক্সট্রা পার্টগুলো কীভাবে চিনবেন, যেরকম ইনফিনিটিভ চেনার কীভাবে চিনবেন বাংলা থেকে। ইংলিশ তো সবাই জানে ইনফিনিটিভ কি, কিন্তু বাংলা বাক্য থেকে ইনফিনিটিভ কীভাবে চিনবেন সেইটা দেখানোর চেষ্টা করলাম। টাইম ফ্রেজ কীভাবে চিনবেন সেইটা দেখার চেষ্টা করলাম। অ্যাপোজিশন কীভাবে চিনবেন সেইগুলো দেখার চেষ্টা করলাম। এরকমভাবে জেরান, পার্টিসিপল অথবা পাংচুয়েশনের আরও যে এক্সট্রা পার্টগুলো রয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ, ক্লজ, এই যে এক্সট্রা পার্টগুলো রয়েছে কীভাবে চিনবেন সেগুলো আমরা পার্ট বাই পার্ট আস্তে আস্তে করে আমরা দেখব। তবে মূল সামারি হচ্ছে যতই রুলস শিখেন আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর পরিমাণে ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে এবং সেই ভোকাবুলারিগুলো অ্যাক্টিভ রাখতে হবে। অর্থাৎ আমি এই বাক্য থেকে যেন প্রত্যেকটাই বসাতে পারি, এইরকম টাইপের অ্যাক্টিভ ভোকাবুলারি না থাকলে আবার ট্রান্সলেশন করা যাবে না। তো আজকের এ পর্যন্তই এই ক্লাস। আমরা 5টি ক্লাস শেষ করেছি, একদম বেসিক থেকে শুরু করছি। খুবই আস্তে আস্তে আমরা বেসিক থেকে আস্তে আস্তে আমরা জটিল যে বিষয়গুলো সব রুলস শেষ হয়ে গেলে আমরা জটিল বিষয়গুলো ক্লাস করব। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।